আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। ত্রিভুবন একাডেমির আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত আমরা আলোচনা করব রসায়নের সপ্তম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক, কি জারণ বিজারণ। এই জারণ বিজারণের টপিকটা বুঝতে কিন্তু দেখা যায় সবারই অনেক সমস্যা হয়। জারণ বিজারণ কিন্তু প্রতি বছরই কিন্তু এই টপিক থেকে বোর্ডে কিন্তু প্রশ্ন এসে থাকে তোমাদের। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য কিন্তু এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি জারণ কোনটা আর বিজারণ কোনটা এগুলো নিয়ে আমরা এখন জানবো। তাহলে বেসিক জারণ বিজারণের একটা বেসিক সংজ্ঞাটা আমরা আগে জেনে নিই। মূলত হচ্ছে জারণ কি? জারণটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় মূলত কি ইলেকট্রনের দান ঘটে তাকে বলা হয় মূলত কি জারণ বিক্রিয়া। আর যে রাসায়নিক বিক্রিয়া মূলত ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বলে কি বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে কি যে জারণ বিক্রিয়া কি ঘটে, যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের দান ঘটে, যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের দান ঘটে তাকে আমরা বলি কি জারণ। আর যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে আমরা বলি বিজারণ বিক্রিয়া। এই জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু দুই ধরনের মতবাদ আছে, সংজ্ঞা দুই ধরনের মতবাদ আছে। একটা হচ্ছে কি সনাতনী মতবাদ, আর একটা হচ্ছে ইলেকট্রনিক মতবাদ। তাহলে সনাতনী মতবাদ যেটা সেটা নিয়ে আমরা একটু জানি। আচ্ছা, তাহলে দেখো যে সনাতন মতবাদ অনুযায়ী জারণ বিজারণটা কি মূলত মূলত দেখা যায় যে যে প্রক্রিয়ায় মূলত অক্সিজেন বা তড়িৎ মূলক সংযোজন হয় আর হাইড্রোজেন বা তড়িৎ মূলক অপসারণ হয় তাকে আমরা বলি মূলত জারণ জারণ প্রক্রিয়া। আচ্ছা, আর বিজারণ প্রক্রিয়া কোনটা, যেখানে হচ্ছে কি অক্সিজেন বা তড়িৎ মূলক অপসারণ হয়, অর্থাৎ অপসারিত হয় অর্থাৎ ছেড়ে দেয়, আর হাইড্রোজেন বা তড়িৎ মূলক সংযোজন হয় তাকে আমরা বলি মূলত কি বিজারণ প্রক্রিয়া। যেমন তোমরা অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল, যেমন কি অক্সিজেন কেমন হয় O2 মাইনাস, আর তড়িৎ ঋণাত্মক মৌল আর কি হতে পারে Cl মাইনাস। এছাড়াও যত ঋণাত্মক মৌল হতে পারে সবগুলো কি হয় O2 মাইনাস Cl মাইনাস, এগুলো যখন সংযোজন হয় ওই বিক্রিয়াটাকে আমরা কি বলি, বিক্রিয়াটাকে আমরা বলি কি জারণ বিক্রিয়া। আর তোমার হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌল, হাইড্রোজেন কে H প্লাস, পটাশিয়াম প্লাস, Mg2 প্লাস, এগুলো কি সবগুলো Mg2 প্লাস, এগুলো হচ্ছে কি একটা তড়িৎ ধনাত্মক মৌল। তাহলে এই তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি কি বিজারণ প্রক্রিয়া। তাহলে আমাদের মূলত জারণ বিজারণের সনাতন মতবাদটা আমরা জানলাম। এরপরে আমরা আসি, আচ্ছা এরপর আসি মূলত কি আমাদের আরেকটা মতবাদ আছে, সেটা হচ্ছে কি ইলেকট্রনীয় মতবাদ। জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ বলতে যেটা বোঝায় যে কি জারণ মূলত কি যে প্রক্রিয়া মূলত আমরা কি করি ইলেকট্রন দান করি, আমরা প্রথম স্লাইডের সংজ্ঞাটা বলেছি, ওটাই মূলত আমাদের কি ইলেকট্রনীয় মতবাদ। যে যে প্রক্রিয়ায় যে রাসায়নিক প্রক্রিয়ায় বিক্রিয়ায় মূলত কি হয় ইলেকট্রন দান করা হয়, ইলেকট্রন দান হয় তাকে আমরা বলি কি জারণ। আর যে রাসায়নিক বিক্রিয়ায় কি হয় ইলেকট্রন গ্রহণ হয় সেটাকে আমরা বলি কি বিজারণ। তোমরা একটা কথা মনে রাখবে, জারণ জারণ মানে কি ছাড়ন, অর্থাৎ কি এখানে ইলেকট্রনের ত্যাগ করা হচ্ছে, ইলেকট্রন দান করা হচ্ছে। ঠিক আছে, দান করা হচ্ছে সেটাকে আমরা বলি কি জারণ। আর যেখানে কি ইলেকট্রন গ্রহণ হচ্ছে, ইলেকট্রন তুমি গ্রহণ করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি বিজারণ। ধরো তুমি কাউকে দান করছো, তাহলে তুমি যদি দান করবা কখন, যখন কেউ গ্রহণ করবে, তাই তো? কেউ গ্রহণ করলে তোমার দানটা তোমার কেউ যদি গ্রহণ করে তখনই তুমি কাউকে দান করতে পারবে। তাহলে কিন্তু একই সাথে দান এবং গ্রহণ একসাথে ঘটছে। এই জারণ বিজারণের ক্ষেত্রে কিন্তু জারণ বিজারণ একসাথে হয়। এটাই কি বলা হয়, এটাকে বলা হয় জারণ বিজারণ যুগপৎ। তোমরা যখন কেমিস্ট্রি টেস্ট পেপারটা খুলবে দেখতে পাবে কি জারণ বিজারণ যুগপৎ নিয়ে অনেকগুলা প্রশ্ন আছে। জারণ বিজারণ যুগপৎ ঘটে কিনা, জারণ বিজারণ একসাথে ঘটে কিনা, এই ধরনের অনেক প্রশ্ন আছে। তোমাকে দেখা যাবে উদ্দীপক একটা বিক্রিয়া দিয়ে দিবে, বলবে কি জারণ বিজারণ যুগপৎ ঘটে কিনা ব্যাখ্যা করো। এই বছর এই টাইপের প্রশ্নগুলো কিন্তু প্রতি বছর এসএসসিতে তোমাদের এসে থাকে। তাহলে তোমরা এই টাইপের প্রশ্নগুলো আমরা সামনে সলভ করব। তাহলে আমরা মূলত কি জারণ বিজারণের সংজ্ঞাটা আমরা কি বলেছিলাম, যে পক্ষে কি হয় ইলেকট্রন দান হয় অর্থাৎ কি ইলেকট্রন ছাড়ন হয়, ইলেকট্রন ত্যাগ করা হয় সেটাকে আমরা বলি কি জারণ। আর যে প্রক্রিয়ায় মূলত কি হয় ইলেকট্রন গ্রহণ করা হয়, ঠিক আছে, ইলেকট্রন গ্রহিত হয় সেই প্রক্রিয়াকে আমরা বলি কি বিজারণ। আচ্ছা, তাহলে তোমার আরেকটা জিনিস তাহলে তোমরা আরেকটা জিনিস মনে রাখবে কি জারণ। জারণ বিজারণ তো আমরা পড়লাম, এখন জারক জিনিসটা কি? জারক হচ্ছে যে যে জারণ প্রক্রিয়া ঘটাবে অর্থাৎ যে ইলেকট্রন গ্রহণ করবে তাকে বলা হয় কি জারক। আর যে বিজারণ বিক্রিয়া ঘটাবে
যে জারণ বিক্রিয়া ঘটাবে সে হচ্ছে কি জারক, আর যে বিজারণ বিক্রিয়া ঘটাবে তাকে বলি আমরা, সেটা হচ্ছে যে অর্থাৎ যে ইলেকট্রন দান করবে তাকে বলা হয় বিজারক। তাহলে একটা জিনিস মনে রাখবি যে জারক সে কি করে, সে হচ্ছে কি অন্যকে জারিত করে, অন্যকে জারিত করে আর নিজে বিজারিত হয়। আচ্ছা, আর বিজারক কি? বিজারকটা হচ্ছে সে হচ্ছে কি অন্যকে বিজারিত করে, অন্যকে বিজারিত করে আর নিজে জারিত হয়। জারক কোনটা? যে জারণ বিক্রিয়া ঘটাবে, অর্থাৎ কি করে সে অন্যকে জারিত করবে, সে জারিত করবে কিন্তু সে নিজে হবে কি বিজারিত। অর্থাৎ কি জারিত মানে কি ইলেকট্রন ত্যাগ করা, আর বিজার মানে কি ইলেকট্রন গ্রহণ করা। তাহলে যে হচ্ছে কি অন্যকে জারিত করবে নিজে বিজারিত হবে তাকে আমরা বলি কি জারক। আর বিজারক কি যে বিজারণ বিক্রিয়া ঘটাবে, অর্থাৎ যে অন্যকে বিজারিত করবে এবং নিজে কি হবে জারিত, তাকে আমরা বলি কি বিজারক। ঠিক আছে, তাহলে আমরা জারক কোনটা বিজারক কোনটা জেনে নিলাম। এখন আমরা পরের স্লাইডে চলে আসি। আচ্ছা দেখো, তোমাদের জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া এই জিনিসটা তোমরা একটু জেনে নাও। জারণ অর্ধবিক্রিয়া কোনটা? জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে মূলত কি হয়, যেই বিক্রিয়ায় কোনো মৌল বা বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে, যে বিক্রিয়ায় মূলত কি কোনো মৌল বা বিক্রিয়ক কি করে ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা কি জারণ বিক্রিয়া। অর্থাৎ যেই বিক্রিয়া মূলত কি জারণ প্রক্রিয়া ঘটতেছে সেটাকে আমরা জারণ বিক্রিয়া বলি, জারণ অর্ধবিক্রিয়া বলি। আর যেই বিক্রিয়া মূলত কি কোনো মৌল বা বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করছে তাকে মূলত কি হয় বিজারণ অর্ধবিক্রিয়া বলে। ঠিক আছে, তার সামনে আমরা এগুলো নিয়ে আমরা জানবো, প্র্যাকটিক্যালি আমরা দেখবো। আচ্ছা, তাহলে দেখো একটা জিনিস মনে রাখবে, জাগ্রত বিজ্ঞান। ঠিক আছে, জাগ্রত বিজ্ঞান, জাগ্রত বলতে কি বোঝায়, জারক কি করে, জারক জাগ্রত কি হয় ইলেকট্রন গ্রহণ করে। জাগ্রত মানে কি জাগ্রত, অর্থাৎ কি জারক, জারক কি করে ইলেকট্রন গ্রহণ করে। আর বিদ্যান, বিদ্যান অর্থ কি যে বিজারক ইলেকট্রন কি করে দান করে। ঠিক আছে, তাহলে কি করবা মনে রাখবা, জারক কি করে ইলেকট্রন গ্রহণ করে আর কি করে বিজারক কি করে ইলেকট্রন দান করে। ঠিক আছে, তাহলে জাগ্রত বিজ্ঞান থেকে আমরা কি জানলাম, জারক ইলেকট্রন গ্রহণ করে আর কি করে বিজারক ইলেকট্রন দান করে। আচ্ছা, তাহলে দেখো জারণ বিজারণ বিক্রিয়া করার জন্য, তাহলে দেখো জারণ বিজারণ বিক্রিয়া করার জন্য তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে তোমাদের কি জারণ সংখ্যা। জারণ সংখ্যা জিনিসটা কি? জারণ সংখ্যা হলো যে কোনো মৌল ধরো যত সংখ্যক ইলেকট্রন দান করে অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে একটা আয়নে পরিণত হবে, ধনাত্মক অথবা ঋণাত্মক আয়নে পরিণত হবে, সেই সংখ্যাটাকে সেই মানটাকে আমরা বলি কি মূলত জারণ সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো যোগের অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু জারণ সংখ্যা কি হবে ঋণাত্মক হবে, আর যোগের কম তড়িৎ ঋণাত্মক পরমাণু জারণ সংখ্যা হবে ধনাত্মক। আর এই ঋণাত্মক কখন হবে ইলেকট্রন গ্রহণের প্রবণতা। ঠিক আছে, কোনো মৌল যখন ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে তখন কি হয় তার জারণ সংখ্যার মানটা কি হয়ে যায় ঋণাত্মক হয়ে যায়। মূলত কি ইলেকট্রন গ্রহণ করে তার জারণ সংখ্যার মানটা হবে কি ঋণাত্মক। আর যখন কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে তখন কি তার একটা কি তার জারণ সংখ্যার মানটা হবে কি ধনাত্মক। ঠিক আছে, তাহলে এই যৌগের মতো অবস্থিত এই পরমাণুর এই ধনাত্মক আর ঋণাত্মক যে চিহ্নযুক্ত সংখ্যাগুলো আছে এগুলোকে মূলত বলা হয় কি জারণ সংখ্যা। তাহলে জারণ সংখ্যার ব্যাপারটা আমরা বুঝলাম। তাহলে জারণ সংখ্যা কিভাবে বের করতে হয় এই ব্যাপারে আমরা এখন জানবো। যে জারণ সংখ্যা মূলত কি বললাম আমরা, কোন মৌল যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে বা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ধনাত্মক বা ঋণাত্মক আয়নে পরিণত হয়ে যায়। এটা বাস্তব উদাহরণ দেখতে পারে, যেমন সোডিয়াম। সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে কি হয়ে যাবে, সে Na+ হয়ে যাবে। তাহলে তার সোডিয়ামের জারণ সংখ্যা মান কত তাহলে +1। ঠিক আছে, তাহলে আর আরেকটা দেখি তোমরা, অক্সিজেন ধরো, অক্সিজেন কি দুইটা ইলেকট্রন ত্যাগ করে O2- হয়ে গেল, তাহলে জারণ সংখ্যার মান কত -2। ঠিক আছে, তাহলে আমরা কি জারণ সংখ্যার মান কিভাবে বের করতে হয় আমরা এখন জানবো। তাহলে দেখো জারণ সংখ্যার মান বের করার জন্য মূলত কি করবো আমরা, ধাতু সমূহের জারণ সংখ্যা, দেখো ধাতু সমূহের জারণ সংখ্যা হবে কি ধনাত্মক এবং অধাতু সমূহের জারণ সংখ্যা হবে কি ঋণাত্মক।
যেমন ধরো কি সোডিয়াম হতে পারে, সেটা ধাতু কি কি আমরা জানি, যেগুলো নাম হচ্ছে আম আছে, যেমন কি গ্রুপ 1 2 3, এগুলাকে আমরা গ্রুপ 1 এর মৌল, 2 এর মৌলকে আমরা ধাতু বলতে পারি। সোডিয়াম প্লাস ধনাত্মক, পটাশিয়াম প্লাস ধনাত্মক, তারপরে কি Mg2 প্লাস, এর প্রত্যেকে ধনাত্মক। এদের কি এর প্রত্যেকে ধাতু, তাই জারণ সংখ্যার মান হবে কি ধনাত্মক। আর অধাতু সমূহ কোনগুলো? অধাতু সমূহ ধরো তোমার ক্লোরিন হতে পারে, ক্লোরিন মাইনাস, O2 মাইনাস, তারপর ফ্লোরিন মাইনাস, এরপর আরো যেতে পারে ব্রোমিনও মাইনাস হবে। ঠিক আছে, তাহলে দেখো অত সময় জারণ সংখ্যা কত হবে? মাইনাস ঋণাত্মক, মানগুলো হবে কত? ঋণাত্মক। তাহলে এদের মান যেমন সোডিয়াম প্লাস, এর জারণ সংখ্যা মান কত হবে? +1। পটাশিয়াম জারণ সংখ্যা কত? +1। ম্যাগনেসিয়াম কত? +2। আর ক্লোরিন যেহেতু মাইনাস, এর জারণ সংখ্যা কত? -1। O2 মাইনাস এর জারণ সংখ্যা কত? -2। ফ্লোরিন মাইনাস এর কত? -1। ব্রোমিনের কত? -1। ঠিক আছে, আরেকটা দেখো, নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা কি হবে? শূন্য হবে। যেমন নিরপেক্ষ পরমাণু কেমন, ধরো যে কি হাইড্রোজেন একটা পরমাণু ধরলাম। ঠিক আছে, হাইড্রোজেন H2 পরমাণু ধরতে পারি আমরা, Cl2 পরমাণু ধরতে পারি আমরা। এর জারণ সংখ্যা কত হবে? 0 হবে। ঠিক আছে, এগুলো তাহলে জারণ সংখ্যা নিরপেক্ষ মৌলের কি হবে? নিরপেক্ষ বা মুক্ত মৌলের জারণ সংখ্যা কত হবে? 0 হবে। আর বলছে কি নিরপেক্ষ যৌগে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা কত হয়? শূন্য হয়। নিরপেক্ষ যৌগ কেমন, ধরো যে কি H2O, কারোর সাথে কোনো বিক্রিয়া করে নাই, এর মোট জারণ সংখ্যা কত হবে? 0 হবে। CO2 হইতে পারে, CO2 এর মোট জারণ সংখ্যা কত হবে? 0 হবে। আধান বিশিষ্ট আয়নে পরমাণুর সময় জারণ সংখ্যা কি হয়? আধান সংখ্যা সমান হয়। যেমন ধরো কি তুমি অ্যামোনিয়াম আয়ন, N3+ আয়ন, তাহলে এর জারণ সংখ্যা কত হবে? +1 হবে। SO4 2- আধান বিশিষ্ট, তাহলে জারণ সংখ্যা কত হবে? -2 হবে। ঠিক আছে, এরপরে দেখো ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা +1 হয়। ক্ষার ধাতু কোনগুলোকে বলি আমরা? গ্রুপ 1 এর মৌলগুলোকে বলি, যেমন কি লিনাকে, রুবি, ছেঁচে, ফারি আছে আমরা পড়তাম। লিনাকে, রুবি, ছেঁচে, ফারি আছে। ঠিক আছে, তাহলে এগুলাকে আমরা বলি কি ক্ষার ধাতু। এগুলোর কি জারণ সংখ্যা কত হবে? +1 হবে। তারপর মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতুর সময় জারণ সংখ্যা কত হবে? +2 হবে। মৃৎক্ষার কোনগুলোকে বলি আমরা? বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। এগুলো জারণ সংখ্যা কত হবে? +2 হবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই পেজের পড়া আমাদের শেষ। এরপরে আমরা পরের পেজে চলে যাই। আচ্ছা দেখো তোমাদের ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যা কত হবে? -1 হবে। ধাতব হ্যালাইড কোনটা? ধাতুর সাথে হ্যালোজেনের বিক্রিয়া করে, যেমন কি ক্যালসিয়াম আয়োডাইড, তারপরে কি হয় পটাশিয়াম ফ্লোরাইড। এখানে বলছি কি হ্যালোজেন, হ্যালোজেন কোনটা? আয়োডিন, ধরো একটা হ্যালোজেন। গ্রুপ 17 এর মৌলগুলোকে আমরা হ্যালোজেন বলি। আয়োডিনের জারণ সংখ্যা কত হবে? -1 হবে। ক্লোরিনের জারণ সংখ্যা -1 হবে। তার বলছে কি অধিকাংশ যুগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। হাইড্রোজেন সবসময় +1 হয়, কিন্তু ধাতব হাইড্রাইডের, ধাতব হাইড্রাইড কোনটাকে বলে? ধাতুর সাথে তুমি যদি হাইড্রোজেনের বিক্রিয়া করো সেটাকে কি বলে? ধাতব হাইড্রাইড। ঠিক আছে, ধরো কি দেখি আমরা CaH2, এটা কি হয়? ধাতব হাইড্রাইড। ঠিক আছে, এখানে হাইড্রোজেন জারণ সংখ্যা মূলত কি হবে? -1 হবে। ধরো পটাশিয়াম হাইড্রাইড আমরা বললাম ধাতব হাইড্রাইড, এখানে কি হবে? হাইড্রোজেন জারণ সংখ্যা -1 হবে। যেহেতু এখানে হাইড্রোজেন দুইটা, দুইটা মিলে মূলত -2 হয়ে যাবে আর কি। আচ্ছা, এরপরে আসি আমরা কি অধিকাংশ যৌগে অক্সিজেন জারণ সংখ্যা -2 আমরা জানি, কিন্তু পার অক্সাইড, পার অক্সাইড অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? -1 হবে। যেমন পার অক্সাইড কোনটাকে বলে আমরা? K2O2। এটাকে কি হবে? এখানে অক্সিজেন জারণ সংখ্যা কত হবে? -1 হবে। আর বলছে সুপার অক্সাইড, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হবে হাফ। সুপার অক্সাইড আমরা কি বলতে পারি? K2O। এখানে আমাদের অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? -1/2 হবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে জারণ সংখ্যার মান বের করতে হয়, এগুলো কিভাবে জারণ সংখ্যা বের করতে হয় এগুলো আমরা এখন জেনে নিলাম। এখন আমরা আমার পরের স্লাইডে চলে যাই। আচ্ছা দেখো, আমরা এখন একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, মূলত কি কিউপ্রিক অক্সাইড, কিউপ্রিক অক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করে কপার এবং কি পানি উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এখন আমরা এগুলো জারণ সংখ্যার মানটা বের করবো। আমরা কিন্তু করেছি যে অক্সিজেনের, ধরো কি এটা আমরা এখন যদি বের করি, আমরা
অক্সিজেন, হ্যাঁ অক্সিজেনের জারণ সংখ্যা আমরা কি করেছিলাম -2, -2 না? তাহলে দেখো কপারের জারণ সংখ্যা কিন্তু বাই ডিফল্ট +2 হয়ে যাবে। কিভাবে হবে? একটা জিনিস মনে রাখবে, একটা যৌগের যতগুলো জারণ জারণ মান আছে তাদের যোগফল কিন্তু হবে 0 হবে। যেমন কপারের জারণ সংখ্যা যদি +2 হয়, অক্সিজেনের -2 হয়, দুইটা মিলে কি হয় +2, +2 -2 মিলে কি হবে 0 হবে। ঠিক আছে। আর হাইড্রোজেন আমরা বলেছিলাম কি মুক্ত মৌলের ক্ষেত্রে, মুক্ত মৌলে যেসব মৌল থাকে তাদের কি হয় জারণ সংখ্যা 0 হবে। ঠিক আছে। একইভাবে তাহলে কপার মুক্ত মৌল এর জারণ সংখ্যা কত হবে 0 হবে। মুক্ত মৌল অথবা যৌগ সবার ক্ষেত্রেই 0 হয়, এখানেও কি 0 হবে। এবার আসি আমরা কি হাইড্রোজেন। হাইড্রোজেনের আমাদের তাহলে কি হবে, হাইড্রোজেন যেহেতু একটা +1 তাহলে এখানে দুইটা হাইড্রোজেন তাহলে +2 হবে। অক্সিজেনের কত হবে -2। আচ্ছা, তাহলে দেখো একটা জিনিস তোমরা মনে রাখবে, যদি জারণ সংখ্যার মান বৃদ্ধি পায়, জারণ মান বৃদ্ধি পায় সেটাকে আমরা কি বলি, তখন হবে এটা জারণ বিক্রিয়া। কারণ তখন ইলেকট্রন যখন ত্যাগ করবে, আমরা কি বলেছিলাম ইলেকট্রন ত্যাগ করলে কি হয়, প্লাস আয়ন হয়, পজিটিভ আয়ন হয়। আর ইলেকট্রন যখন গ্রহণ করে সেই নেগেটিভ আয়নে পরিণত হয়। তাহলে ধরো যে কপার যদি ইলেকট্রন কপার এখানে ছিল কি, কপার আয়ন 2+ ছিল, কপারের জারণ মান ছিল 2+, আর এখানে কপারের জারণ মান 0। তাহলে এখানে আমাদের কি জারণ মান কি কমেছে নাকি বেড়েছে? জারণ মান কমে গিয়েছে, জারণ মান হ্রাস পেয়েছে। আমি যদি জারণ মান হ্রাস পায় তাহলে এটাকে আমরা বলতে পারি কি বিজারণ বিক্রিয়া। আচ্ছা, তারপরে দেখো যে হাইড্রোজেন, হ্যাঁ হাইড্রোজেনের মানটা কত ছিল, জারণ মান ছিল 0, তারপর ওখানে হয়ে গেছে কত +2। তাহলে হাইড্রোজেনের জারণ মান কিন্তু বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, জারণ মান বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা কি হবে তোমার, মূলত এটা হবে কি বিজারণ বিক্রিয়া, সরি জারণ বিক্রিয়া। জারণ মান বৃদ্ধি পেলে সেটা হবে কি জারণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি লিখি যে কি হয় জারণ অর্ধ বিক্রিয়া লিখি। ঠিক আছে, জারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে কোনটা, হাইড্রোজেন। হাইড্রোজেন H2+। জারণ বিক্রিয়া কপার 2+ এখানে ছিল, দুইটা ইলেকট্রন গ্রহণ করে শুরু হয়ে গেছে কপার। তাহলে আমাদের মনে রাখতে হয় এখানে যেটা H2H কাটাকাটি চলে যাবে, প্লাস মাইনাস উপরে নিচে কাটাকাটি। তাহলে দেখো CO2 প্লাস প্লাস H2, তাহলে Cu প্লাস 2H2 প্লাস। ঠিক আছে, তাহলে দেখো এই বিক্রিয়াটি কিন্তু দেখো জারণ বিজারণ একসাথে ঘটছে। আমরা কি বলেছিলাম কপারের জারণ মান ছিল +2, তাহলে এখানে আমাদের কপারের জারণ মান হয়ে গেছে 0। তাহলে কপারের জারণ মান হ্রাস পেয়েছে, তাহলে কপারের ক্ষেত্রে এখানে কি বিজারণ বিক্রিয়া ঘটেছে। আর হাইড্রোজেনের জারণ মান ছিল 0, আর এখানে হয়ে গেছে +2, হাইড্রোজেনের জারণ মান বৃদ্ধি পেয়েছে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে ঘটেছে জারণ বিক্রিয়া। তাহলে আমাদের কি জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া কিভাবে হয়েছে আমরা তাহলে কিভাবে আমাদের জারণ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া দুইটা আমরা দেখে নিলাম। তোমাদের পরীক্ষা যদি আসে যে কি জারণ বিজারণ যুগপৎ ঘটে, তাহলে প্রশ্নগুলো কিন্তু তোমরা এইভাবে সলভ করতে পারো। তাহলে আমরা আরেকটা প্রশ্ন এখন দেখে নিই। আচ্ছা, এরপর আমরা এই প্রশ্নটাতে আসি। এখানে কি ফেরিক ক্লোরাইড, আরেকটা কি দেখতে পাচ্ছি ফেরিক ক্লোরাইড এবং ফেরাস ক্লোরাইড। ফেরিক ক্লোরাইড মনে থেকে স্টেনাম, স্টেনাম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ফেরাস ক্লোরাইড এবং কি স্টেনিক ক্লোরাইডের সাথে উৎপন্ন করেছে, এসএনসিএল4 উৎপন্ন করেছে।
তাহলে আমরা ক্লোরিনের আমরা কি জানি জারণ মান -1, ঠিক আছে। তাহলে এখানে ক্লোরিন 3টা, তাহলে এখানে কি -3 হবে। তাহলে ফেরামের তাহলে জারণ মান বাই ডিফল্ট +3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একইভাবে ক্লোরিনের জারণ মান -1, দুইটা ক্লোরিনের সাথে কি -2, এখানে হবে কি +2। তাহলে সেম অ্যাজ এখানে তাহলে +2 হবে, ক্লোরিন হবে -2, এসএন এর ক্ষেত্রে হবে কি +4, আর এখানে হবে কি -4। তাহলে দেখো ফেরামের জারণ মান কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে বলো তো। ফেরামের জারণ মান এখানে কি পেয়েছে, হ্রাস পেয়েছে। কেন, এখানে আগে কত ছিল +3, এখানে গিয়ে ফেরাম কত হয়ে গেছে +2। তাহলে কি ফেরাম মূলত একটা ইলেকট্রন দান করে দিয়েছে, না একটা ইলেকট্রন, হ্যাঁ একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে গেছে সে। তাহলে আমরা জারণ মানে কি জানি, জারণ মানে কি ছাড়ন। তাহলে যেহেতু সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে তাই তার কি জারণ মান হ্রাস পেয়েছে, তাহলে এখানে হয়েছে কি বিজারণ। তাহলে FeCl2, তাহলে এখানে কি দেখো জারণ মান হ্রাস পেয়েছে। স্ট্যানাম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, স্ট্যানামের ক্ষেত্রে জারণ মান বৃদ্ধি পেয়েছে, জারণ মান বৃদ্ধি। তাহলে যেখানে জারণ মান হ্রাস পাবে সেটাকে আমরা জানবো কি বিজারণ বিক্রিয়া। আর যেখানে জারণ মান বৃদ্ধি সেটাকে আমরা বলি জারণ বিক্রিয়া, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি বিক্রিয়ার জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া লিখি, জারণ অর্ধ বিক্রিয়াটা যেমন হচ্ছে Fe3+, মূলত এখানে দুইটা Fe ছিল, তাহলে দুইটা ইলেকট্রন দান করে সেটা হয়ে যাবে কত 2Fe2+। আর বিজারণ অর্ধ বিক্রিয়ায় বিজারণ অর্ধ বিক্রিয়ায় কি হবে, টু প্লাস টু ই মাইনাস SN4+। তাহলে এই কাটাকাটি চলে যাবে, তাহলে কি হবে 2Fe3+ প্লাস SN2+, 2Fe2+ প্লাস SN4+। ঠিক আছে, তাহলে আমরা কি জারণ বিজারণ দুটো বিক্রিয়াকে জারণ বিজারণ দেখে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখন পরের একটা স্লাইডে চলে যাই। মোটামুটি আমাদের কিন্তু অনেকটুকু বেসিকটা ক্লিয়ার। তাহলে পরের স্লাইডটা চলে যাই, এটা তোমরা নিজেরা দেখে নিবা। দেখো, তাহলে দেখো এখানে বিক্রিয়া, এই বিক্রিয়াতে কিন্তু দেওয়াই আছে সবকিছু, আমি আর লিখছি না কিছু। মোটামুটি কি FeCl2 SnCl4 আগের বিক্রিয়াটার মতো, ঠিক আছে। তাহলে মূলত তোমাদের তাহলে জারণ বিজারণের কি, জারণ বিজারণের মূলত আপাদমস্ত সবকিছু কিন্তু আমরা জেনে নিলাম কিভাবে জারণ হয়। জারণ বলতে আমরা কি বুঝেছি, যে ইলেকট্রনের ছাড়ন যেটা সেটাকে আমরা বলি কি জারণ। আর বিজারণ কি, যেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ, সেটাকে আমরা বলি কি বিজারণ বিক্রিয়া। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া কি যুগপৎ ঘটে, মানে কি একসাথে ঘটে। এই রিলেটেড প্রশ্ন তোমরা টেস্ট পেপার খুলে অনেক পাবা। মোটামুটি তোমাদের দুইটা আমরা সলভ করিয়ে দিলাম। নেক্সটে তোমরা আরো কি আরো বেশি বেশি করে নিজেরা সলভ করবা। তাহলে এইভাবেই কিন্তু তোমাদের জারণ বিজারণ মোটামুটি টপিকটা এখানেই এতটুকুই। তোমরা যদি নিজেরা আরো দেখো দেখো এই টপিক থেকে কিন্তু তোমাদের প্রতি বছর বোর্ড প্রশ্ন একটা আসবে। ঠিক আছে, সামনে যারা পরীক্ষা আছে সবারই কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসবে। তাহলে তোমাদের আজকের টপিকটা এ পর্যন্তই। তাহলে নেক্সট ক্লাস সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।